ভারতকে বাংলাদেশ যুদ্ধের বার্তা দিয়েছে। সে সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে, এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা, তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ। একটা হলো ধোলাই দিবেনি শুভেন্দুরে, আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ। প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনার থেকে। তার আগে আমি একটা জিনিস বলি, এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে, এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা, তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ। একটা হলো যারা চিহ্নিত অপরাধী, তাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে। একটা হচ্ছে ইন্ধনদাতা, কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ, যেমন এই যে ছাত্রদের যেটা বললেন, এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্ট সেক্টরের আনরেস্ট হচ্ছে, শ্রমিকরা করছে, এরা কিন্তু সাধারণ জনগণ, ট্রাফিক আইন ভঙ্গ করছে, এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুইটা গ্রুপ বললাম, যারা অপরাধী, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, বা ইন্ধনদাতা। সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয়, আমাদের একটু চিন্তা করে কাজ করতে হয়। বিশেষ করে আপনারা যদি ছাত্রদের কথা বলেন, এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে, এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে, পরিস্থিতি না বুঝে, তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয়। ঠিক আছে, আমরা আশা করি ছাত্ররা, শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা আছেন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন। এবং প্রথমত এই ধরনের, যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক, যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে, তারা যাচাই করবেন যে আসলে ঘটনাটা হয়েছে কিনা। দ্বিতীয়ত, যদি ঘটনা সত্যও হয়, সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে। তো এখানে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্র, কর্মজীবী, শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ, আমাদের একটা সকল নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি। এবং তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কাজের পরিধিটাও সহজ হয়, দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি। এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের আরেকটু সচেতনতার প্রয়োজন আছে। এই যে ইন্ধনদাতারা থাকেন কম, বাট সমস্যা যেটা হয়, ইন্ধনদাতারা একটা মেসেজ পোস্ট করার পরে এইটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন, এখানে কিন্তু সবাই ইন্ধনদাতা থাকেন না। এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন, ছড়ার ফলে এই ধরনের আনরেস্টগুলো হয়। তো আমরা চিহ্নিত করার অবশ্যই চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে, এবং সেটার এগেনস্টে ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে। ইন্টেলিজেন্স, পুলিশ, সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি। আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত বড় ধরনের যতগুলো ঘটনা, কোথাও কিন্তু রিসেন্টকালে এমন হয়নি যে আমরা জানি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না বা ঘটনা ঘটে গেছে, এরকম কিন্তু খুব হয়নি। বাট এটার ব্যাখ্যাটা তো আমি আগেই দিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি, কিন্তু আমরা তো শুধু সামনেরটা দেখি। এই যে যত ধরনের এরকম ইন্টেলিজেন্স পাওয়া যায়, এগুলোর পরবর্তী কিন্তু যারা এই ধরনের কার্যক্রম করার সম্ভাবনা যাদের থাকে, তাদের সাথে অনেক আগে থেকে এনগেজমেন্টে যাওয়া হয়, এবং এভাবে অনেকগুলো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এর আগের প্রেস ব্রিফিং আমি বলেছিলাম, যেটা হয়তো যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না, বাট এই ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে। তারপরেও যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি, এবং আপনারা খেয়াল করবেন হয়তো আমরা সম্পূর্ণভাবে প্রতিটাকে প্রতিরোধ করতে পারিনি, বাট ঘটনাগুলো যেন একটা সার্টেন লেভেলের উপরে না যায়
এবং তাড়াতাড়ি ঘটনাটাকে যে কন্টেইন করা যায় সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। শুভেন্দু, সীমান্ত বন্ধ করো। দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না, বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাসি মারছে, কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে। শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে? ধোলাই দিবেনই শুভেন্দুরে। আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। অলরেডি তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে যদি সীমান্ত বন্ধ করতে চায়। আপনারা যদি সীমান্ত বন্ধই করেন, এইখানে সবাই একসঙ্গে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। কারণ ওই সীমান্ত দিয়ে মাদক দিয়ে ইয়াবা দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হয়। আমার এখান থেকে পাট নিয়ে যায়, ওরা পাঠাই হলো মাদক। ভারত ওই পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে সীমান্ত বন্ধ করে দেবে। আমি বলি হিন্দু ভাইরা, হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরা প্রিয় কেন? আপনাদেরকে উত্তর দিতে হবে। আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি আপনি আমাকে অপছন্দ করছেন? হাসিনা আপনার প্রিয়, ইউনূস সরকার আপনার অপ্রিয় কেন? ইউনূস সরকার কবে আপনার মাথায় বাড়ি দিয়েছে বলেন? এত বড় বড় প্রোগ্রাম করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছেন। ইউনূস সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পায় আপনারাও সেই বিচার পাবেন। কোন জায়গায় অপছন্দের কাজ হয়েছে আপনাদের সঙ্গে? গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না বললেন আজিজুল বারী হিলাল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হিলাল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার বক্তব্যে অনেককে আশাহত করেছে। আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যা চিহ্নিত করে নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে সমস্যার সমাধান হবে। বিএনপি ক্ষমতায় যাক বা না যাক সেটা বড় কথা নয়, কিন্তু আজকে যারা ক্ষতি করবার চেষ্টা করছে তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। সংস্কারের জন্য এই সরকার অনেক কমিশন গঠন করেছে, তাদের প্রতি আমাদের এবং জনগণের আস্থা আছে, কিন্তু আমরা চাইব সেটা দ্রুত শেষ করে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার ব্যবস্থা সেটির মাধ্যমে আমরা আলোর দিকে এগিয়ে যাব। সোমবার 28 নভেম্বর বিকাল 4:30টায় তেরখাদা উপজেলার সাদিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের 31 দফার আলোকে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে সম্পদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটা বিরোধী আন্দোলন। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে জাতির কাণ্ডারের ভূমিকায় আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের রূপ দিয়েছিলেন দেশনায়ক তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল, তবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না। তিনি বলেন, গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে, তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সতর্ক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, গুন্ডা মাস্তানের জায়গা হবে না উল্লেখ করে হেলাল বলেন, রাষ্ট্রের ভালো মন্দ রাজনীতিবিদরাই ভালো জানেন। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, সময়ক্ষেপণ না করে নির্বাচনের পথ তৈরি করুন। এবার গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সবার জন্য শিক্ষা।